ওয়েলকাম এভরিওয়ান, ফিজিক্স অলিম্পিয়াড একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা আমরা ভিডিও করছি। মেইনলি আজকে আমরা খুব শর্টে জানার চেষ্টা করব কিভাবে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য আমরা প্রিপেয়ার হতে পারি খুবই শর্ট টাইমে। যেহেতু আমাদের এটা এস্টিমেটেড করা যায় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ডিসেম্বর থেকে রিজিওনাল রাউন্ড স্টার্ট হয়ে যাবে এবং জানুয়ারিতে ন্যাশনালটা হয়ে যাবে। তো এখন টাইমটা খুবই শর্ট। যারা যারা হচ্ছে একদম নিউ কামার এবং যারা হচ্ছে মোটামুটি আইডিয়া আছে বাট এটাকে আরেকটু ভালোভাবে তারা ফার্নিশ করতে চায়, তাদের জন্য মেনলি হচ্ছে এই ভিডিওটা। তো এখান থেকে আমরা একদম শুরু থেকে কিভাবে যদি আমরা এখন আমাদের প্রিপারেশন নিতে পারি, যাতে হচ্ছে শুধুমাত্র রিজিওনাল কিংবা ন্যাশনাল না, যাতে মোটামুটি ক্যাম্প লেভেলে আমরা ভালো একটা পারফরমেন্স শো করতে পারি। আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি আসলে আমাদের মেইন যে স্টেজেস গুলো কি কি থাকে। তো ফার্স্ট অফ অল আমাদের কি থাকবে, রিজিওনাল রাউন্ড আছে। রিজনাল রাউন্ড প্রত্যেকটা বেশ কয়েকটা রিজন থেকে এই টেস্টটা হয়। এটা মেনলি হচ্ছে এমসিকিউ টেস্ট হয়। সো এমসিকিউ টেস্ট হয়, যদিও এই এমসিকিউ টেস্টের জন্য আমাদেরকে রাফটাকে শো করতে হবে। অর্থাৎ আমি যে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করেছি এবং সেটা যে প্রসিডিওর কি কি ইউজ করেছি, সেটা যাতে আমাদের কোয়েশ্চেনে কোথাও আমরা যাতে এটা লিখে রাখি। তো এটা যদিও বা এমসিকিউ, বাট আমরা ট্রাই করব এই পেপারটা যখন আমরা সাবমিট করব, মানে আমরা যখন কোয়েশ্চেনটা পাবো, আমরা যখন সলিউশন করব, আমরা ট্রাই করব একটু ক্লিন রাখার এবং সলিউশন কোনটার জন্য কোন কোয়েশ্চেনের জন্য কোনটা করছি এটা যাতে হচ্ছে বোঝা যায়। কারণ তারা মেইনলি হচ্ছে রাফটাকে চেক করে। আচ্ছা, ঠিক আছে। তো রিজনালের জন্য এক ধরনের প্রিপারেশন নিতে হবে। ন্যাশনাল এটা হচ্ছে আমাদের মেইনলি প্রুফ বেসড থাকে। প্রুফ বেসড অথবা কোনো ফাইন বেসড এই ধরনের কিছু থাকে, যেটা আসলে থিওরি পার্ট বলা যায়। সো থিওরি টাইপের, এটাতে এমসিকিউ থাকে। তো এটার জন্য আমাদের আসলে প্রত্যেকটা বিষয়ের ক্লিয়ার যে কনসেপ্ট সেটা জানার প্রয়োজন হয়। আর কাইন্ড অফ কিছু কিছু কোয়েশ্চেন এমন হয় যে একটা বড়সড় স্টেম দেওয়া থাকে। অর্থাৎ বড় একটা কোয়েশ্চেন, কোন একটা সিনারিও, ওই সিনারিও থেকে আহ 7-8টা করে কোয়েশ্চেন করা হয় এবং প্রত্যেকটা জন আলাদা আলাদা পয়েন্ট থাকে। এভাবেই সর্বোচ্চ 3টা বা 2টা এই ধরনের প্রবলেম থাকতে পারে। টোটাল মার্ক সম্ভবত 25 কিংবা 30 এই ধরনের একটা মার্ক ভ্যারি করে। আচ্ছা, এটার ক্ষেত্রে মেইনলি থিওরি পার্ট, সো আমাদের আনসারটা ভালো করে করতে হবে। এবং আহ, শুধুমাত্র এমন না যে আমরা কোন একটা কিছু শিখলাম ফিজিক্সের ক্ষেত্রে, যেটা আহ, কিছু কিছু ক্ষেত্রে থেকে আমরা শর্টকাট দিয়ে করা যায়। যেমন আহ, যদি লেভেল থাকে এরকম ক্যাটাগরি বি বা ক্যাটাগরি সি, এদের ক্ষেত্রে যারা হচ্ছে ইন্টারে যে আমাদের এইচএসসি যে সিলেবাস আছে, তো এইচএসসি সিলেবাসে বেশ কিছু কনসেপ্ট সরাসরি আসলে কাইন্ড অফ কাজে লেগে যায়। যেহেতু এটা ফিজিক্স, ম্যাথমেটিক্যালি জিনিসটা এতটা কমন পড়ে না, বাট ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা কিছুটা কমন থাকে। সো এই দিক থেকে যদি কেউ কাইন্ড অফ যে এইচএসসি সিলেবাসটাকে ফলো করার চেষ্টা করে, তাহলে হয়তো বা তার রিজনালটাকে টিকে যাবে। বাট ন্যাশনালে গিয়ে তারা আসলে আলটিমেটলি সাফারার হবে। সো এটা যেহেতু অলিম্পিয়াড, আমাকে অলিম্পিয়াডের মতো করেই টোটাল জার্নিটাকে স্টার্ট করতে হবে। অ্যান্ড যারা ন্যাশনালে পাবে এবং তাদেরকে হচ্ছে ক্যাম্প টেস্ট দেওয়া হবে। হতে পারে ক্যাম্প হচ্ছে ক্যাম্প হওয়ার পরে, কিংবা শুরুতেই ক্যাম্প টেস্ট 1-2 এই ধরনের হতে পারে। যেমন গতবার জাস্ট ক্যাম্প টেস্ট 1-2 হয়েছে, তখন কোনো ক্যাম্প হয়নি। তো ক্যাম্প টেস্ট গুলো মেইনলি থাকে ম্যাথমেটিক্স বেসড। দ্যাট মিনস অবশ্যই প্রুফ বেসড সবগুলো থাকছে, বাট এই যে ম্যাথমেটিক্স পার্ট গুলো এটা হচ্ছে বেশি থাকে। সো অ্যান্ড ক্যালকুলাস নির্ভর মেইনলি। ক্যালকুলাসটাও আহ, খুবই বেশিভাবে আমাদেরকে মানে একদম পারফেক্টলি ইউজ করতে হয় ক্যাম্প টেস্ট গুলোতে। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিব যে ফিজিক্সের জন্য আমাদের ম্যাথামেটিক্সে কোন কোন বিষয়গুলো ভালো মতো আমাদের জানা প্রয়োজন। তো আমি এই ভিডিওটাতে ট্রাই করেছি যতটুকু না হলেই না, তেমন খুব শর্ট একটা সাজেশন টাইপের, যদিও সাজেশন বলা উচিত নয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়েই আমার আজকের এই মেইনলি এই গাইডলাইনটা তৈরি করা হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। সো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন বলতে কি বোঝাচ্ছি, বেশ কিছু সময় আমরা আসলে ইকুয়েশন, মেইনলি ফিজিক্সে কি হয়, ফিজিক্সে বেশ কিছু কনসেপ্ট দেওয়া থাকে, কোয়েশ্চেন দেওয়া থাকে এবং কোয়েশ্চেন থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করি এবং ওই ইকুয়েশনটাকে আমরা কি করি, বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন খুব কাজে লাগে। তো এটা এমন না যে এটার জন্য আলাদা করে কোন একটা কোয়েশ্চেন আসবে, বরং এমন যে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে গেলেই এটা আমার কাজে লাগছে। সো ম্যাথামেটিক্স পার্টটা আসলে এই ধরনের এমনই, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে গেলেই কোনো না কোনো কাজটুকু আমাদেরকে ইউজ করতে হয়। আচ্ছা, তো আমাদেরকে মোটামুটি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন জানতে হবে। তো ম্যানিপুলেশন বলতে কি বোঝাচ্ছি, এখানে এক্সপ্রেশন থাকবে, ইকুয়েশন থাকবে, কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয়, কিভাবে এক্সপ্রেশন চেঞ্জ করতে হয়, কিছু সময় প্রয়োজন হতে পারে ফ্যাক্টরাইজ করা, ফ্যাক্টরাইজ করতে পারি কিনা। তো এই ধরনের বেসিক কিছু
ম্যানিপুলেশন প্রয়োজন আছে। তো এটা ধরা যায় যে আপ টু 9-10 লেভেলে যে সকল ম্যানিপুলেশন আছে ওইটা কমপ্লিট করলে মোটামুটি এনাফ হয়ে যায়। আচ্ছা। এবং যারা কিছুটা ম্যাথ অলিম্পিয়াডে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এই এই দিকটা সাইডে তারা হচ্ছে ভালো বেনিফিট পাবে। তাদের মোটামুটি এই বেসটা বেশ স্ট্রং থাকে। আচ্ছা। তারপর হচ্ছে সলভিং ইকুয়েশনস। তো আমাদের শুধুমাত্র এমন না যে জাস্ট সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশন থাকে, এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইকুয়েশন থাকতে পারে এবং মাল্টিপল ডিগ্রি ইকুয়েশনও থাকতে পারে। দ্যাট মিনস কোয়াড্রেটিক ইকুয়েশন থাকতে পারে, কিংবা কোয়ান্টিটিক ইকুয়েশন থাকতে পারে। ধরলাম একটা ইকুয়েশন এরকম দেওয়া যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের কি কি সলিউশন আসবে, অর্থাৎ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা যদি আমরা সলভ করি আমরা একটা জেনারেল সলিউশন পাচ্ছি, নেগেটিভ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2f। So এটা মোটামুটি বেশ পপুলার একটা ইকুয়েশন আর পপুলার কনসেপ্ট, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এটা কিভাবে ইউজ করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। তো এই দিকটা ক্ষেত্রে পলিনোমিয়াল জিনিসটা হচ্ছে হালকা পাতলা কাজে লাগে। সো যাদের কাছে টাইম আছে তারা চাইলে পলিনোমিয়ালটাও দেখে ফেলতে পারে। এবং বেসিক জিওমেট্রি, এটার জন্য 9-10 বইটা হচ্ছে মোটামুটি ইনাফ। 9-10 বইটা যদি মোটামুটি করে আমরা 9-10 যে ম্যাথমেটিক্স পার্ট আছে, বোথ হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল ম্যাথমেটিক্স, দুইটা পার্টি যে জিওমেট্রি পার্টটুকু আছে সেটা হচ্ছে মোটামুটি আমাদের ভালো করে জানা উচিত। তাহলে বেসিক জিওমেট্রি বলতে আমি এখানে ইউক্লিডিয়ান জিওমেট্রিকেই ডিনোট করছি। তাহলে সেটা মোটামুটি করে আমাদের ধারণা হয়ে যাবে। দেন ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন, এটা খুব যে বেশি প্রয়োজন হয় শুরু লেভেলে প্রয়োজন হয় না। মেনলি হচ্ছে যতটুকু আমরা যেতে থাকবো যে ক্যাম্প টেস্ট বা এর থেকে আরো যদি হায়ারে চলে যাই তখন এই জিনিসটা আমাদের বেশি কাজে লাগে। তবে মোটামুটি লেভেলের যে বলা যায় 9-10 ক্ষেত্রে যে সকল ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন আছে সেটা কাজে লাগে। পাশাপাশি আহ যারা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি এখানে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনকেও কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয় এবং কি ইন্টিগ্রেট করতে হয়। তখন এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে হয়। ম্যানিপুলেশন বলতে কি বুঝাচ্ছি, সিম্পল একটা ইকুয়েশন আছে, ধরলাম বলা আছে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, অথবা সাইন এক্স প্লাস ধরলাম সাইন ওয়াই, এটা বলে দেওয়া আছে। এখন এটাকে নিয়ে আমার এই ধরনের কিছুতে প্রয়োজন যে সাইন সামথিং টাইমস সাইন সামথিং এখানে প্রয়োজন। অর্থাৎ এটা কি, এটা একটা টার্ম, এটা একটা টার্ম আছে, বাট এইটাকে আমাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যাতে এই যে দুইটা টার্ম ভিতর ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারে সমস্যা নেই, বাট তারা যাতে আলটিমেটলি এই দুটো ফাংশন কি আকারে থাকে, যারা যাতে গুণ আকারে থাকে। কিংবা এটার যে উল্টোটা আছে সেটা কাজে লাগতে পারে। যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুইটা ফাংশন যদি একসাথে গুণাকারে থাকে এটা কিছু কিছু ক্ষেত্রে করা পসিবল হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা হচ্ছে বেশ টাফ হয়ে যায়। তখন আমরা কি করতে পারি, জাস্ট আলাদা করে নিয়ে ফেলতে পারি। তো এই সকল কেসে আমাদেরকে এই ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশনটা কাজে লাগে। তো দেখা যায় যারা হচ্ছে এইচএসসি লেভেলে আছে তাদের ক্ষেত্রে তাদের যে হায়ার ম্যাথের ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন কিংবা ওদের যে ট্রিগোনোমেট্রি এটা মোর দেন এনাফ বেসিক পার্টের জন্য। রিজিওনাল ন্যাশনাল মোটামুটি ক্যাম্প টেস্টও বেশটুকু কভার দিবে ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশনের দিক থেকে। আচ্ছা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্টেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট। মেইনলি পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে মানে বেশ ইম্পর্টেন্ট, পোলার কোঅর্ডিনেটটা বেশ ইম্পর্টেন্ট, এটাকে আলাদা করে মার্ক করা উচিত। কারণ এই পোলার কোঅর্ডিনেট থেকে দেখা যাবে যে আমাদের যে ভেলোসিটির ইকুয়েশন কিংবা অ্যাক্সিলারেশন কিংবা ফোর্স, এই ধরনের যে ইকুয়েশন গুলো আছে এটা পোলার কোঅর্ডিনেটে আমরা কিভাবে জিনিসটাকে পেতে পারি, তো সেই ক্ষেত্রে জিনিসটা ভালো মতো কাজে লাগে। তো পোলার কোঅর্ডিনেট নিয়ে আমাদেরকে আলাদাভাবে জানতে হবে। ইভেন কার্টেশিয়ানের ক্ষেত্রে আমাদের 3D স্পেস আছে, অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এক্সিস জি এক্সিস, তিনটা এক্সিস নিয়ে আমাদের মোটামুটি কি করতে হবে, আলোচনা করতে হবে। একইভাবে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস অথবা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এগুলোকে আমাদের ই করতে হবে, জানতে হবে। তো সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা। আর এছাড়া যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এটা খুবই মানে একদম শুরু থেকে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটাই বেশি কাজে লাগবে। তো আমাদের শুরু থেকে এই জিনিসটাকে ভালো মতো পড়তে হবে। তো একটা ফ্লো বলা যায় যে শুরুতে আমরা মোটামুটি ফাংশন নিয়ে জানার চেষ্টা করবো যে ফাংশন জিনিসটা কি। তো ফাংশন হালকা পাতলা জানার পরই তখন আমরা স্টার্ট করে দিব ডিফারেন্সিয়েশন। সো একদম একাডেমিক ভাবে যদি আমরা ডিফারেন্সিয়েশন এই ধরনের কিছু পড়তে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে আরো কিছু জিনিসপাতি পড়তে হয়। যেমন লিমিট আছে, লিমিট পড়তে হয়, বা ফাংশন ছাড়াও আরো বেশ কিছু প্রিলিমিনারি কনসেপ্ট গুলো কাজে লাগে। বাট আমরা যেহেতু হচ্ছে ফিজিক্সের জন্য এখন খুব শর্ট টাইমে প্রিপারেশন নিব, তো সরাসরি ফাংশন থেকে ডিফারেন্সিয়েশন শুরু করে ফেলবো।
ফিজিক্সের জন্য যতটুকু প্রয়োজন হয়। এবং যখন আমাদের প্রবলেম হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি না, তখন আমরা একটু পজ নিব, ওইটার পিছনে থিওরিটা বের করার চেষ্টা করবো যে কোন থিওরিটা আমি জানি না, তখন সেটা জেনে আবার আমরা কি এটাকে কন্টিনিউ করবো। তো ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেলে তখন আমাদের ইন্টিগ্রেশনটাকে স্টার্ট করতে হবে। এবং ইন্টিগ্রেশন খুবই কাজে লাগে। এটা কখন কাজে লাগে? বিশেষ করে ন্যাশনালে এবং ক্যাম্প টেস্ট গুলোতে। তখন দেখা যায় কোন একটা কমপ্লেক্স বডির মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বের করতে হয়, বা কোন একটা কমপ্লেক্স বডি ক্ষেত্রে আহ, আচ্ছা, একটা কোয়েশ্চেন ডিসকাস করা যায়। কোয়েশ্চেনটা হচ্ছে এমন, এটা হচ্ছে একটা ডিস্ক, ডিস্কের মাঝখানে বিভিন্ন চার্জ আছে, এবং খুব সেন্টারে খুব ফাইন একটা পোর আছে, খুব ছোট্ট একটা ছিদ্র আছে। তো এই এই যে টোটাল ডিস্কটা, ধরলাম এটা পজিটিভ চার্জ নিয়ে, পজিটিভ চার্জ আছে এখানে টোটাল ডিস্কে। ওকে, টোটাল ডিস্কে কিউ পরিমাণ পজিটিভ চার্জ আছে, এমন কিছু বলা যায়। এখন ঠিক এর কাছাকাছি যদি আমি আরেকটা রাখি, চার্জে রাখি, ধরলাম এটা একটা নেগেটিভ কিউ রাখছি, তাহলে কি এটা অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করলে একদম সেন্টারে চলে আসবে। বাট যেহেতু সেন্টারে একটা কি আছে, একটা ছিদ্র আছে, তো তার যে আগে থেকে একটা কি ছিল, ইনার্শিয়া ছিল, ইনার্শিয়ার কারণে সে আরো পিছনে চলে যাবে। তো পিছনে চলে গেলে ওইখান থেকে আবার একটু দূরত্বে চলে গেল, তো আবার কাছে আসবে। এইভাবে তারা আসলে আলটিমেটলি অসিলেশন করবে। সো অসিলেশন করতে গেলে আমাদের ওই ক্ষেত্রে আমাদের যে কোশ্চেন ছিল গতবার ন্যাশনাল ক্ষেত্রে, যে আম, এখানে আমাদের টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি এটা বের করতে হতে পারে, এবং এছাড়া থেকে আরো কিছু কোশ্চেন ছিল। বাট যেটা হচ্ছে মূল বিষয়, একটা ডিস্কের ক্ষেত্রে টোটাল যদি থাকে, চার্জ দেওয়া থাকে, আর একটা আলাদা সিঙ্গেল পার্টিকেল দেওয়া থাকে, আমরা ইজিলি কিন্তু যে কুলম্বস ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করতে পারি না, কুলম্বস ল ইউজ করতে পারি না। আমাদের ক্ষেত্রে কি করতে হয়? আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয়। সেই সকল কাজে এই ইন্টিগ্রেশনটা খুবই কাজে লাগে। সো আমাদেরকে ইন্টিগ্রেশনটাও ভালো করে শিখতে হবে। এখন এরপর বিশেষ করে ক্যাম্প টেস্টে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন এটা জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ফ্লোটা কি হবে? ফাংশন, ডিফারেন্সিয়েশন, এটাকে আসলে আলাদা করে কিছু নেই, ডিফারেন্সিয়েশন বুঝতে বুঝতেই ফাংশনটা জানা হবে। আবার ডিফারেন্সিয়েশন শুরু করার জন্য ফাংশন আমাদের হালকা পাতলা জানা লাগবে। দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনকে স্টার্ট করব। আচ্ছা, এছাড়া যেটা হচ্ছে না হলেই না, সেটা হচ্ছে ভেক্টর। ফিজিক্সে একদম শুরু করাই হয় মেইনলি হচ্ছে ভেক্টর দিয়ে। ভেক্টর কারণ ফিজিক্সে ম্যাক্সিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম না মানে বেশ কোয়ান্টিটি হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। এবং এছাড়া স্কেলার আছে, কিছু টেন্সর কোয়ান্টিটি আছে, টেন্সর আপাতত প্রয়োজন নেই। বাট ভেক্টর আর স্কেলার এদের মাঝখানে যে পার্থক্য সেটা বুঝতে হবে। এবং ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আমাদের অনেকগুলো আলোচনা আছে, সেগুলো আমাদের জানতে হবে। সো ভেক্টর প্রয়োজন আছে, ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গ্রাফ এন্ড ফাংশনস। তো প্রত্যেকটা ফাংশনের গ্রাফ কি ধরনের হয়, এইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রিজনালের ক্ষেত্রে। কারণ রিজনালে বেশ কিছু কোয়েশনে করা হয়, একটা ইকুয়েশন দেওয়া থাকে কিংবা এনিহাও কোনো একটা সিনারিও ক্রিয়েট করা থাকে, এবং সিনারিও অনুযায়ী গ্রাফটাকে সিলেক্ট করতে হয় যে আবার এক্সাক্ট গ্রাফ কোনটা। বা থিওরি ক্ষেত্রে হয় কি, একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফ থেকে আমাদের বিভিন্ন ইনফরমেশন বের করতে হয়। বা এই সকল কারণে আসলে আমাদের গ্রাফ বা এক একটা ফাংশন, অনেক টাইপের ফাংশন অনেকগুলো ধরন হতে পারে, তো ধরন অনুযায়ী এই গ্রাফটা কেমন হবে সেটা আমাদেরকে জানতে হবে। এছাড়া আছে কি আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। এটা কম আসে, তবে বিশেষ করে রিজনালে খুবই কম আসে, ন্যাশনালে আসে, এবং ক্যাম্প টেস্টেও এটা থাকতে পারে। যেগুলো হচ্ছে কি ডাটা অ্যানালাইসিস মেইনলি থাকে, আসলে এটা ফিজিক্সের এক্সপেরিমেন্টারি অংশ আসলে। তো আমাদেরকে এটাও জানতে হবে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলতে চাই, ভেক্টর, দেন হচ্ছে এই যে আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস যে পার্টটুকু মোটামুটি এগুলো বেশ ইম্পর্টেন্ট। সো আমাদের এগুলোকে জানতে হবে। আচ্ছা, তো ম্যাথামেটিক্স পার্ট নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা যাব আমাদের ফিজিক্সের জন্য কি কি করতে হবে। আচ্ছা, তো ফিজিক্সে আমাদের টোটাল যে কোয়েশ্চেন গুলো আসে, বা ফিজিক্সের অলিম্পিয়াডের জন্য যে টোটাল ডোমেন, সেটা হচ্ছে মেকানিক্স, ইলেকট্রিসিটি, ওয়েভস এন্ড অসিলেশনস, থার্মোডাইনামিক্স, অপটিক্স, মডার্ন ফিজিক্স। এর মাঝখানে আসলে নিউক্লিয়ার ফিজিক্স চলে আসে, আর এর মাঝখানে চলে আসে আমাদের রিলেটিভিটি। আচ্ছা, আর এছাড়া এছাড়া হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স থাকে। তো দেখা যায় যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে মেকানিক্স থেকে, কিংবা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে, এখান থেকে আসে। তো দেখা যায় সি ক্যাটাগরির জন্য বা বি ক্যাটাগরির জন্য মেকানিক্স থেকে বেশি আসে। আবার দেখা যায় ডি ক্যাটাগরিতে ইদানিং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে বেশি আসছে। আচ্ছা, আবার ওয়েভের অসিলেশনস, এটা আসলে দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে মেকানিক্স বা বিশেষ করে অন্যান্য ডোমেনের বেশ কিছু কনসেপ্টের সাথে ওয়েভের অসিলেশন কাজে লাগানো যায়, বিশেষ করে অসিলেশন পার্টটুকুতে। যে কোন একটা সিনারিও থাকলো, সিনারিও টোটালি হচ্ছে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজমের উপর নির্ভর করছে, বা মেকানিক্স এর কোন একটা বিষয়ের উপর নির্ভর করছে। এন্ড ফাইনালি ওখান থেকে বের করতে বলবো যে এটা একটা অ্যাসিচেম হচ্ছে, দ্যাট মিনস সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তো ফ্রিকোয়েন্সিটা কি? তো এই ধরনের কোয়েশ্চেন করে ফেলতে পারে। তো এই জন্য হচ্ছে ওয়েভ অসিলেশন গুলো জানতে হবে।
থার্মোডাইনামিক্স থেকেও এখন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কিছু কোশ্চেন চলে আসে। আচ্ছা, তো দেন হচ্ছে থার্মোডাইনামিক্স, বিশেষ করে থার্মোমেট্রি পার্টটুকু, অ্যান্ড ফাইনালি থার্মোডাইনামিক্স থেকেও বেশ কিছু কনসেপ্ট চলে আসে। যেমন হচ্ছে লাস্ট টাইম যে ক্যাম্প টেস্ট গুলোতে ছিল সেখানেও কিন্তু থার্মোডাইনামিক্স নিয়ে বেশ আহ, একটা কোয়েশ্চেনই ছিল টোটালি হচ্ছে থার্মোডাইনামিক্স রিলেটেড। সো এমন থাকে, সো আমাদের এই আহ, মানে কনসেপ্ট গুলোকে ভালো করে জানতে হবে। এটা আসলে এই প্রত্যেকটাই মানে দ্যাট মিনস মেকানিক্স, ইলেকট্রিসিটি, ওয়েভস এন্ড থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি, এটাকে বেশ ডিপলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের টাইমটাকে শর্ট, সো আমরা এখানে কিছু জায়গায় একটু কম টাইম দিতে পারি। সেটা কেমন? সেটা অপটিক্সে হতে পারে। বাট অপটিক্সের বিষয়টা এমন না, আমরা যেই আহ, একটা হচ্ছে রে অপটিক্স বলি, জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা, ওইখানে কিছুটা টাইম কম দেওয়া যেতে পারে। বাট যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে আমাদের একটু ভালো টাইম দেওয়া প্রয়োজন, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা আসলে কাইন্ড অফ এই যে আমাদের ওয়েভের, সরি, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেখানের সাথে কানেক্টেড। আচ্ছা, মডার্ন ফিজিক্স থেকে রিলেটিভিটি আছে, নিউক্লিয়ার ফিজিক্স আছে। সো এখান থেকে যে বেসিক কনসেপ্ট গুলো সেগুলো জানতে হবে। আচ্ছা, আর হচ্ছে এই এক্সপেরিমেন্টাল ফিজিক্সের জন্য যেটা বলছি, যে এটার জন্য কিছু বই আছে, এগুলো আমাদের কাজে লাগানো যেতে পারে। এটা আমাদের যে গাইডলাইন পোস্ট আছে ফেসবুক, সেখানে আমরা এটা পেয়ে যাব। ওকে। অ্যান্ড এই ডোমেন গুলো বলার একটাই কারণ যে প্রত্যেকটা ডোমেন থেকে যে কি কনসেপ্ট গুলো আছে সেগুলো ওগুলো আমাদের জানা থাকা লাগতে পারে। যেমন হচ্ছে রিলেটিভিটি ক্ষেত্রে যে আমাদের টাইম ডাইলেশন, লেংথ ডাইলেশন, বা আমাদের যে আহ, যদি একটা ভেলোসিটি, সরি, একটা বডি যদি লাইটের খুবই কাছাকাছি চলে যায়, লাইটের ভেলোসিটি কাছাকাছি চলে যায়, তাহলে এর মাসে কি ধরনের পরিবর্তন হয় সেটা আমাদের জানতে হবে। এই যে যে সকল কি কনসেপ্ট গুলো আছে সেগুলো আমাদেরকে জানা থাকতে হবে। এছাড়া নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারি যে একটা থাকে অর্ধায়ু যেটা বলি আমরা, তো সেটা কিভাবে কাজ করে এবং সেটা কিভাবে করছি, সেগুলো আমাদের জানা লাগতে পারে। সো এখন যেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিকটাকে আলাদা করে বলা। যেমন ফিজিক্সে অনেকগুলো কনজারভেশন, মানে জাস্ট অনেকগুলো না, কয়েকটা কনজারভেশন ল আছে যেগুলো আমাদের মেইন প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। এটা হতে পারে কনজারভেশন অফ মাস, এটা হতে পারে কনজারভেশন অফ এনার্জি, এটা হতে পারে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কিংবা মোমেন্টাম, তো বা কনজারভেশন অফ চার্জ। তো এখানে বেশ কিছু কনজারভেশন লস গুলো আছে এবং এটার অ্যাপ্লিকেশনটা মেনে যেতে হবে। সো দেন হচ্ছে রোটেশনাল মেকানিক্স। এটাতে যদি আমরা একটু এক্সট্রা টাইম দিতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়, কারণ রোটেশনাল মেকানিক্স এই টোটালটা আসলে ট্রান্সলেশনাল যে মেকানিক্স আছে সেটাকেও কি করে ইনক্লুড করে ফেলে। সো আমাদের যে মোস্ট অফ দ্য টাইম আমরা এবং আমাদের রিয়েলিটিতে, আমাদের রিয়েল লাইফে যে সকল মোশন গুলো হয় সবগুলোই একদম ট্রান্সলেশনাল হয় না, সেগুলোতে কোনো না কোনো ভাবে রোটেশন থাকতে পারে। এখন আম, এরপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি ম্যাগনেটিজম এটাও খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে প্রত্যেকটা কনসেপ্টই জানা জানা লাগবে, মোটামুটি জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিজমের পরপরই আমরা এটা স্টার্ট করে দিতে পারি। এখান থেকে কিছু কিছু কনসেপ্ট কাজে লাগে। আর ইন্ডাক্টর বা ইন্ডাক্টেন্স একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, দেন হচ্ছে থার্মোমেট্রি। থার্মোমেট্রি বলতে কি? থার্মোমেট্রি বলতে হচ্ছে আমাদের বিভিন্নভাবে লেন্থ এক্সপানশন বা ভলিউম এক্সপানশন হচ্ছে, টেম্পারেচার বা হিটের মধ্যে যে কি আমাদের সম্পর্কে সেটা জানতে হবে, হিট কিভাবে ফ্লো হয়, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, এগুলো জানতে হবে। তো এখানে বেশ কিছু লজ এন্ড প্রিন্সিপলস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, ইকুয়েশনস গুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং এটার অ্যাপ্লিকেশনটাও মেইনলি আমাদেরকে ভালো করে জানতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে অসিলেশন। এটাকে কেন ফোর্স দিচ্ছি দেখা যাবে যে রিজিওনাল ক্ষেত্রে বিশেষ করে এমসিকিউ, যেহেতু এমসিকিউ বেসড হয়, এন্ড হচ্ছে ন্যাশনাল দেখা যায় আমাদের কি হচ্ছে অন্য ডোমেন থেকে আসলেও কোশ্চেনে কি করছে, কোশ্চেনে বলে দিচ্ছে যে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অর ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি, তখন কি আমাদের কি কাজে লাগে? তখন আমাদের অসিলেশন পার্টটুকু কাজে লাগে। আচ্ছা, এছাড়া হচ্ছে ফোর্স এন্ড টর্ক ব্যালেন্স, বিভিন্ন কমপ্লেক্স সিনারিওতে কিভাবে ফোর্স কাজ করছে, কিভাবে টর্ক হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। মানে আমাদেরকে এই জিনিসটা অ্যাপ্লিকেশন করা শিখতে হবে। একটা কমপ্লেক্স সিনারিও থাকতে পারে, যেমন মেবি কিছু বছর আগের একটা রিজনাল কোয়েশ্চেন এমন ছিল, এটা একটা স্ফেয়ার এন্ড এটা হচ্ছে একটা স্মল স্টিক। ওকে, তো আর এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, সেন্টার এতটুকুকে আমরা এইচ বলছি, এতটুকু হচ্ছে এইচ। ওকে, এটা হচ্ছে সেন্টার। তো এটা একটা মাস আছে এমজি, এমন কিছু। এখন বলা হয়েছে যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হবে, ফোর্স কোথায় দিবে?
উপরে দিবে, না সেন্টার অফ মাস দিয়ে যাবে, না নিচে কোথাও দিবে, এটা কিন্তু বলা নেই। জাস্ট বলা আছে যে এখানে ফোর্স দেওয়া হবে, যে মিনিমাম কতটুকু ফোর্স লাগবে যাতে এই যে স্ফিয়ারটা আছে এটা এই স্টেপে উঠে যায়। তো এখানে আসলে আমাদের টর্কের কনসেপ্টটা কাজে লাগে। তো টর্ক এখানে কোথায় হবে, কোনটা আমাদের পিভট পয়েন্ট হবে, কোন পয়েন্টের রেসপেক্ট আমরা এই টর্কটা কাজে লাগাবো, বা টর্কটাই কেন হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে অ্যাপ্লাই করা শিখতে হবে, আমাদেরকে ভালো মতো জানতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখানে আবার লিখেছি পোলার কোঅর্ডিনেটস। তো পোলার কোঅর্ডিনেট ইম্পর্টেন্স অবশ্যই আছে। যে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের কি হয়, যে ভেলোসিটি ইকুয়েশন কি, ডিসপ্লেসমেন্ট কিভাবে লিখতে হচ্ছে, অ্যাক্সিলারেশন কি, ফোর্স কিভাবে লিখতে হয়। তো দেখা যাবে আম, এই সকল পোলার কোঅর্ডিনেট আমাদের ইম্পর্টেন্ট বলা হচ্ছে, এখান থেকে আমরা জানতে পারবো। এবং আম, আর এটা ইম্পর্টেন্স কেন আলাদা করে বলা হচ্ছে, কারণ পোলার কোঅর্ডিনেটে শুধুমাত্র একটা ডিস্টেন্স থাকে, এটা থিটা থাকে। সো দেখা যায় যদি এটা অ্যাক্সিস হয়, সো এই অ্যাক্সিসের ক্ষেত্রে ধরলাম এখান থেকে একটা পয়েন্ট, আহ এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, সো এই থিটা চেঞ্জ করলেই আমাদের কি হবে, আর থিটা মানে আরটা যদি কনস্ট্যান্ট রাখি, এন্ড জাস্ট থিটাটাকে চেঞ্জ করি, এখানে নিয়ে আসি, এখানে যদি নিয়ে আসি আর কনস্ট্যান্ট থাকছে, বাট থিটাটা চেঞ্জ হয়ে গেল, দ্যাট মিনস একটা ভ্যারিয়েবল। বাট যদি আমি এটা, যদি আমরা এটা কি করতে চাইতাম, কার্টেশিয়ানে করতে চাইতাম, এখানে x1 y1 লিখতে হতো, এন্ড এখানে x2 y2 এটাও লিখতে হতো। তো এখানে বেশ কতগুলো ভ্যারিয়েবল চলে আসে। এই জন্য পোলার কোঅর্ডিনেট অনেক ক্ষেত্রেই জিনিসটা হচ্ছে অনেক সহজেই করা যায়। বেশ কিছু কোয়েশ্চেন আমরা অনেক সহজেই এটা দিয়ে সলভ করতে পারবো। দেন হচ্ছে আমাদের কি ওয়ার্ক এনার্জি থিওরেম। এখন ওয়ার্ক এনার্জি থিওরেম এটা মানে বলতে খুব সহজ হলেও এটা আমরা আসলে এটা খুব ভালো মতো বুঝি না কখন অ্যাপ্লাই করতে হয়। কারণ সব ক্ষেত্রে যে টোটালটাই ওয়ার্ক তেমনটাও না। কিছু ক্ষেত্রে ওয়ার্ক হয়, কিছু ক্ষেত্রে এটা পটেনশিয়াল এনার্জি হয়ে যায়, কিছু ক্ষেত্রে সেটা কাইনেটিক এনার্জি হয়ে যায়। তো টোটাল বিষয়টাকে ভালো মতো বুঝতে হবে। আসলে এটা কিছুই না, এটা মিলে হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এটা আসলে কনজারভেশন অফ এনার্জি। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের ভালো মতো জানা প্রয়োজন। দেন হচ্ছে ভ্যারিয়েবল মাস। ভ্যারিয়েবল মাস মেইনলি হচ্ছে মেকানিক্স আন্ডারে চলে যায়। আহ, যারা হচ্ছে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন জানি, আমরা এটা তো জানি যে ফোর্সকে আমরা বলা হয় আসলে কি মোমেন্টাম, দ্যাট মিনস কি এমভি। এবং এইটার টাইমের রেসপেক্টে চেঞ্জ। তো টাইমের রেসপেক্টে চেঞ্জকে আমরা কিভাবে লিখি, আমরা ডিডিটি অফ এমভি এটা বলতে পারি। তো এটা আসলে প্রোডাক্ট রুল। এভাবে যদি বলতে চাই তাহলে এম ডি ডিডিটি অফ ভি, অথবা ডিভিডিটি যেটাই বলি, প্লাস এখানে ভি দিচ্ছি, ডিএফ ডিটি বলতে পারি। তো নর্মালি করা হয়, আমরা যারা হচ্ছে 9 পর্যন্ত পড়েছি তখন আমরা দেখেছি আসলে এফ ইকোয়ালস টু এম এ। আমরা এম এ বলি, দ্যাট মিনস এতটুকু এক্সেলারেশন। এটাকে আমরা এক্সেলারেশন বলছি কারণ টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এমনও তো হতে পারে যে ভেলোসিটি কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না, বাট চেঞ্জ হচ্ছে মাস। যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে বাট টাইমের রেসপেক্টে ভেলোসিটি মাসটা চেঞ্জ হচ্ছে, তখন এটা ক্ষেত্রে আমাদের কি ফোর্স জেনারেট হবে। কারণ কি, ফোর্সটা আসলে মেইনলি এইটা না যে জাস্ট মাস এন্ড মাসের সাথে হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমার টোটাল মোমেন্টামটা টাইমের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে। তো এই যে পার্ট আছে, এই পার্ট থেকেই ভ্যারিয়েবল যে আছে কনসেপ্ট সেটা চলে আসে। তো এখান থেকে রকেট প্রপালশন হতে পারে। আর বেশ কিছু ফেমাস প্রবলেম আছে, চেইন বলা হয় যে চেইন ফল প্রবলেম বা কার্পেট, এই ধরনের প্রবলেম থাকে। আমরা এখানে বেশ কিছু কনসেপ্ট আমরা জেনে রাখবো। তো ভ্যারিয়েবল মাসটা খুবই কাজে লাগে, বিশেষ করে গতবার জাস্ট ক্যাম্প টেস্টে রকেট প্রপালশনের টোটাল যেই ডেরিভেশন আছে সেটা চলে এসেছিল। তো এই জন্য আমাদের ভ্যারিয়েবল মাসটাকেও জানতে হবে। আর এছাড়া কিছু কি কনসেপচুয়াল ইনোভেশনস, এটা বলতে কি বোঝাচ্ছি, এটা হতে পারে এরকম যে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে হিট ইঞ্জিন, যে কার্নোট হিট ইঞ্জিন সেটা কিভাবে কাজ করছে, বা ইলেকট্রো ডাইনামিক্সে আমরা কি পড়েছি, সাইক্লোট্রন হতে পারে, বা ভেলোসিটি সিলেক্টর মেশিন এটা হতে পারে। এগুলো কিভাবে কাজ করছে, এগুলো কি প্রিন্সিপাল গুলো কি, ক্যাপাসিটর এটার কি প্রিন্সিপাল গুলো কি। তো এইভাবে আমাদের কিছু মানে কি কনসেপচুয়াল কিছু ইনোভেশন আছে, সেগুলো আমাদের এই যে প্রিন্সিপাল গুলো সেগুলো জানতে হবে, মানে কিভাবে জিনিসটা কাজ করে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি। আমরা রিসোর্সেস কি, রিসোর্সেস প্রথমত হচ্ছে বই, বুকস। তো এখানে অনেকগুলো বইয়ের রিসোর্স আমাদের বলে দেওয়া ছিল। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে হচ্ছে এই যে গাইডলাইনটা দেওয়া আছে। সেখানে বুকস আছে এবং বুকসের যে পিডিএফ লিঙ্ক সেটাও দেওয়া আছে। আহ এটা হচ্ছে মেনে আমাদের থিওরি পাঠটুকুর জন্য, এবং এখান থেকে আমরা কিছু প্রবলেম সলভিং করতে পারি। তবে বেস্ট হচ্ছে পাস্ট যে বিডিপিএইচও প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করতে পারা, সেগুলো দেখা কিভাবে সলভ করতে হয় এটা বোঝার জন্য।
অ্যান্ড একটা চিট কোড বলা যায়, সেটা হচ্ছে ইউএসএফও। দ্যাট মিনস এটার যে ওদের যে রিজনাল রাউন্ড হয় সেটা মেবি এফ নেট মানে এফ ইকুয়ালস ট্যামে টেস্ট বলা হয়। তো এটা আবার মেবি দুইটা ক্যাটাগরি তো সামথিং লাইক দ্যাট এভাবে হয়। তো ওদের যে রিজনাল টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো থেকে দেখা যায় যে খুব কমন পড়ে যায়। যেমন একটু আগে আমি একটা প্রবলেম দেখিয়েছিলাম, এই যে এই প্রবলেমটা, এটা 2019-এ ইউএসএফও, দ্যাট মিনস এফ ইকুয়ালস টু এম এ, এই যে টেস্ট আছে এই টেস্টের কোন একটা রাউন্ডে ছিল। এবং এটাই আবার 2024 বা 23-তে কি হয়েছে, আমাদের বিডি পেশাতে কিন্তু সেম কোশ্চেনটা চলে এসেছে, মানে কাইন্ড অফ প্রায় সেম কোশ্চেনই চলে এসেছে। তো এই জন্য আমরা যদি ইউএসএফও, মানে এর মানে এটা না যে সবসময় তারা এখান থেকে কোশ্চেন করে, বাট এখান থেকে তারা কনসেপ্ট নিতে পারে। তো এই জন্য কাইন্ড অফ এটা চিট কোড যে আমরা এখানে বেশি করে প্র্যাকটিস করতে পারি। তো এগুলোর পরে হচ্ছে ইন্ডিয়ান ফিজিক্স অলিম্পিয়াডটাকে লিখেছি, বাট ইন্ডিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের বিষয়টা কি, এটা একটু টাফ হয়, মানে ওদের কনসেপ্ট অনেক বেশি থাকে এবং ওরা কাইন্ড অফ অ্যাডভান্সড হয়। তো এই জন্য যে এই তিনটা করার পরে তারপরে হচ্ছে এই ইন্ডিয়ান গুলো করা যেতে পারে। তবে বিষয় আছে যে ইন্ডিয়ান গুলো ন্যাশনালের পরে বা ন্যাশনাল করার জন্য মিলে করা যেতে পারে, রিজনের জন্য এই তিনটা ইনাফ। আচ্ছা, এরপরে যারা ক্যাম্প টেস্ট করছে বা ন্যাশনাল শেষ, তাদের হচ্ছে মেইন টার্গেট এই কয়টা। তো এদের যে পাস্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা ঠিক আছে। সো আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের রিসোর্সেস যতটুকু বলার প্রয়োজন ছিল আমরা বলেছি। এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদের করতে পারো। এবং টোটাল জিনিসের জন্য আমরা চেষ্টা করেছি যে ম্যাথমেটিক্স এই পার্টটুকু আমাদের একটা কোর্স লঞ্চ হবে। সো অলরেডি 23 অক্টোবরে সেটা লঞ্চ হচ্ছে আমাদের ফেসবুক পেজে, ফ্রি কোর্স একদম, জাস্ট রেকর্ডেড ভিডিও থাকবে। ওইখান থেকেই তোমাদের যখন প্রয়োজন হবে, যখন টাইম হবে দেখে নিতে পারো। পাশাপাশি ওইখানে আমাদের কিছু মক টেস্ট রাখার চেষ্টা করেছি, এবং কি এই মক টেস্ট গুলোর ভিত্তিতে একটা ফাইনাল টেস্ট হবে। ফাইনাল টেস্টের ভিত্তিতে যারা যারা ভালো পারফর্মার হবে তাদের জন্য আমরা কিছু প্রাইজ গিফট অ্যান্ড অ্যাওয়ার্ডস এর ব্যবস্থাও করেছি। সো এখান থেকে আমাদের ম্যাথামেটিক্স পার্টটুকু ওই কোর্সটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি তবে হ্যাঁ, ওই কোর্সটাতে আমরা সম্ভবত ডিফারেন্সিয়েশন ইকুয়েশন এটা নিয়ে আমরা একটু আলোচনা কম করবো, ওইটা বেসিক ফাউন্ডেশন হিসেবে রেখেছি। এটার জন্য হয়তো আমরা নেক্সট ফিউচারে আমরা আরেকটা আলাদা করে কিছু ভিডিওস দিয়ে দিব একদম ফ্রিতে। আচ্ছা, তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন আছে, তোমরা জানিয়ে দাও। আমরা চেষ্টা করবো সম্পূর্ণ তোমাদেরকে হেল্প করার জন্য। এবং সবাইকে লাস্টলি বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম।